আপনারা দেখছেন এভিএন টিভি কলকাতা, নিরপেক্ষ নয়, সত্যের পক্ষে। তৃণমূল এবং বিজেপি, the BJP in all count is main enemy, but in West Bengal specific এই মেইন এনিমিকে হটাতে আমাদের তৃণমূলকে আনসিটেড করতে হবে। তৃণমূলকে আনসিট করতে হলে পর তৃণমূল বিজেপি বিরোধী যারাই এই লড়াই সংগ্রামে আমাদের সঙ্গে যুক্ত হতে চায় তাদের আমরা বামপন্থী সহযোগী এবং জাতীয় কংগ্রেস দল হিসাবেতে সবটাকেই খানিকটা অ্যাকোমোডেশনের দৃষ্টিভঙ্গিতে তৃণমূল বিজেপিকে পরাস্ত করার লক্ষ্যে এবারকার বিধানসভা নির্বাচনে অগ্রসর হবে। এই হচ্ছে মোদ্দা কথা। এখন শুনুন বাকি কথা। বলে দিচ্ছ বিমানদা আপনাদের বলে দিয়েছেন, আমার নতুন করে তেমন কিছু বলার নেই। আজ আমরা সৌহার্দ্যপূর্ণ এবং নিজেদের মধ্যে বোঝাপড়ার বাতাবরণ স্বতঃস্ফূর্তভাবে তৈরি করে জোটের আলোচনাকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছি। প্রথম ধাপে ৭৭টা আসন আমরা সম্পূর্ণ করেছিলাম আলোচনায়। আজ ৭৭টার সঙ্গে সঙ্গে আরও কংগ্রেস ৪৮ এবং বামেরা আরও ৬৮টি, অর্থাৎ মোট ১৯৩টা আসনে আমরা সমঝোতা করে ফেলেছি। তার মানে দাঁড়াচ্ছে ২৯৪টা মোট বিধানসভার আসনের মধ্যে ১৯৩টা আসনে আমরা উভয়ের সহমতের ভিত্তিতে সিদ্ধান্তে উপনীত হতে পেরেছি। আমি মনে করি জোটের আলোচনায়, নির্বাচনী জোটের আলোচনায় এটা একটা খুব সফল এবং সুষ্ঠু পদক্ষেপ। আমরা এইভাবেই প্রত্যেকটা বিষয়ে একে অপরের সঙ্গে আলোচনা করে বাস্তব অবস্থার বাস্তব বিশ্লেষণ করে আমরা এগিয়ে যাব এবং এই বাংলার মানুষের কাছে তৃতীয় শক্তি হিসাবে বাম কংগ্রেস অথবা কংগ্রেস বাম যেভাবেই বলি না কেন, তৃতীয় শক্তি হিসাবে এই বাংলায় আমরা আমাদের বিশ্বাসযোগ্যতা মানুষের কাছে পৌঁছে দিতে সক্ষম হব এবং এই বিশ্বাসযোগ্যতার উপর ভরসা করেই বাংলার মানুষ আগামী দিনে তিনটে শক্তিকে সামনে রেখে তারা নির্বাচনে জয় পরাজয়ের সিদ্ধান্ত নেবে। পশ্চিমবঙ্গের নির্বাচক মণ্ডলী একদিকে তৃণমূল, আরেকদিকে বিজেপি। প্রতিদিন দেখুন, প্রতিটা ঘটনা দেখুন আর বিচার বিশ্লেষণ করুন। এরা একই মুদ্রার দুটো পিঠের বেশি কিছু নয়। একই বৃন্তে দুটি ফুল, তৃণমূল আর ঘাস ফুল। এই দুটো ফুলের আজকের বাংলার বিষাক্ত বাতাবরণ তৈরিতে কিভাবে সহযোগিতা করছে আপনারা দেখছেন। এই বাংলার মানুষের যে মূল সমস্যা, বাংলার মানুষের যে মূল চাহিদা, সেইখান থেকে দৃষ্টি সম্পূর্ণভাবে সরিয়ে নিয়ে গিয়ে আজকে দুটো দল বাংলার মানুষকে প্রতিদিন বিভ্রান্ত করবার জন্য প্রচেষ্টা করছে। রুটির দরকার, আমাদের রুজির দরকার, শিল্পের দরকার, বাণিজ্যের দরকার, শিক্ষার দরকার, স্বাস্থ্যের দরকার। না বিজেপি না তৃণমূল তাদের ভাবনার মধ্যে এসবের কোনো প্রতিফলন দেখছেন না। আজকে তাই ক্রমশ বাংলার মানুষ হাঁপিয়ে উঠছে। সকালে টিভি খুললে, সকালে খবর কাগজ খুললে হয় তৃণমূলের নেতা মার খাচ্ছে তৃণমূলের হাতে, তৃণমূল বিজেপির সংঘর্ষ, কোথাও বিজেপির
পুরনো নতুনের সংঘর্ষে অগ্নিসংযোগ, এটাই হচ্ছে বাংলার বিজেপি এবং তৃণমূলের রাজনৈতিক চালচিত্র। এই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেস এবং বাম তাদের পুরনো অভিজ্ঞতা এবং পুরনো অভিজ্ঞতার যদি কোথাও ত্রুটি হয়ে থাকে, কোথাও যদি পুরনো অভিজ্ঞতার ক্ষেত্রে যদি ডেফিসিয়েন্সি থাকে, সমস্ত কিছুকে মিটিয়ে নিয়ে আমরা নতুন শক্তিকে সামনে রেখে মানুষের কাছে পেশ করতে চাই তৃতীয় বিকল্প শক্তি। কংগ্রেসের সারা দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে, সিপিএম পার্টির রাজ্য পরিচালনার অভিজ্ঞতা আছে। কোথাও যদি আমাদের পরিচালনার ক্ষেত্রে কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে, সমস্ত কিছুকে সংশোধন করে আগামী দিনে এই জোট বাংলার মানুষের কাছে বিশ্বাসযোগ্য বিকল্প শক্তি হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করবে, সেই লক্ষ্যেই আমরা এগিয়ে যাচ্ছি। বামফ্রন্টের চেয়ারম্যান বিমানবাবু, সূর্যবাবু আমাদেরকে প্রস্তাব দিয়েছেন ব্রিগেডে সভা করার জন্য, সেই প্রস্তাবে আমরা সম্মত হয়েছি। আগামী দিনে ব্রিগেডের মাঠেও আমাদের এই নির্বাচনী জোট এবং যৌথ আন্দোলনের প্রতিফলন নিশ্চয় দেখা যাবে। বাংলার মানুষ বিজেপি নয়, বাংলার মানুষ তৃণমূল নয়, বাংলার মানুষকে বলবো তৃতীয় শক্তি হিসাবে কংগ্রেস বাম অথবা বাম কংগ্রেস শক্তিকে আপনারা বিশ্বাস করতে পারেন, ভরসা করতে পারেন। এখন একটা কথা বলে যে শুনলেন আপনারা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সভা, আগামী 28-এ আমাদের রাজ্যবাসীর কাছে আহ্বান, 28শে ফেব্রুয়ারি ব্রিগেড চলো, এবং সেখানে সব দলমতের নেতৃত্ব উপস্থিত থাকবে এবং ব্রিগেডে সভা হবে। খুঁটিনাটি বিষয় আমরা পরে জানাবো, তাই তো? ব্যাস। ভোট এলেই রথযাত্রা, নাট্যার পরিবর্তন যাত্রা নিয়ে কি বলবেন? বুঝলাম না কিছু। ভোট এলেই রথযাত্রা করে বিজেপি, বলছে ভোট এলেই বিজেপি রথযাত্রা করে। বিজেপি ধর্ম ব্যবসায়ী, যেহেতু ধর্ম ব্যবসায়ী, নির্বাচন আসলে ধর্মের ব্যবসায় তারা নেমে পড়ে, তাই তারা করছে। যার যা ব্যবসা তাই তারা করবে, সেই ব্যবসা করবে। বিমানদা, গতবার দেখা গিয়েছিল, অধীরবাবু রয়েছেন, বেশ কিছু আসনে বন্ধুত্বপূর্ণ লড়াই হয়েছিল আপনাদের। এবার মালদা, মুর্শিদাবাদ এরকম জায়গাগুলোয় কারা প্রার্থী দিচ্ছেন? এবার যাতে সব বোঝাপড়ার মধ্য দিয়ে সুষ্ঠুভাবে হয় তার প্রচেষ্টা চলছে, এবং আমি বিশ্বাস করি আগামী দিনে যেটা বসবো আমরা, তখন সেটা নিষ্পত্তি করতে পারবো। এখন যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো তখন হয়তো নিষ্পত্তি হবে। সীতারাম ইয়েচুরি, রাহুল গান্ধী আসবেন ব্রিগেডে? সেটা কথাবার্তা বলা হবে, কথাবার্তা নিশ্চয়ই বলা হবে। মুখ্যমন্ত্রী গ্রেটার বাংলা বানাতে চাইছেন। দিলীপ ঘোষ ফেসবুক পোস্ট করেছেন যে বাংলাকে বৃহত্তর বাংলা বানাতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই অভিযোগ করেছে। আমি আজগুবি কোনো কথার জবাব দেওয়ার পক্ষে নই, কাজে আজগুবি কথার জবাব তো হয় না। আজগুবি কথা তাহলে তো এই শব্দটাই থাকতো না, আজগুবি শব্দ, আজগুবি কথা জবাব হয় না। আমি একটু কারেকশন করে দিই, মানে আমি বলতে চাই না একই বৃন্তের দুটি ফুল, পদ্ম আর ঘাস ফুল, এটা একটু আমার ভুলে একটা। হ্যাঁ, একই পদ্মের একই বৃন্তের দুটি ফুল, পদ্ম আর ঘাস ফুল, এই দুটো বিষাক্ত বিষয়কে এই বাংলার মাটি থেকে উৎখাত করতে হবে বাংলার মানুষের কাছে। এটাই আমাদের আবেদন, উদগ্র আবেদন। এই বাংলা ক্রমশ সংকীর্ণ রাজনীতির চোরা গর্তে ডুবে যাচ্ছে। এই বাংলা ক্রমশ সাম্প্রদায়িকতার রাজনীতিতে আক্রান্ত হচ্ছে। সাম্প্রদায়িকতা, সংকীর্ণতা, স্বেচ্ছাচারিতা, স্বৈরাচারিতা বাংলার মানুষের জন্য অভিশাপ, আর এই অভিশাপ বহন করে আনছে তৃণমূল এবং
বিজেপি। তাই একই বৃন্তের দুটি ফুল, পদ্ম আর ঘাস ফুল। আপনারা বাংলার মানুষ সতর্ক থাকবেন। বলুন। आदित्य, भाजपा की ओर से ये बार बार दावा किया जा रहा है कि 26 जनवरी को जो किसानों का जो मूवमेंट हुआ वो किसानों ने नहीं किया, खालिस्तानी जंगी ने किया, पाकिस्तान से लोग आए थे और ये प्लान्ड है। किसान जो अन्नदाता है उन लोगों को खालिस्तानी जंगी बोला जा रहा है, क्या? देखिए, बीजेपी पार्टी शुरू के दिन से ये बार बार लगातार आम लोगों को भ्रमित करने के लिए अफवाह फैलाने की कोशिश कर रहे हैं। बीजेपी पार्टी और बीजेपी सरकार के खिलाफ चाहे कोई मुद्दा उठाए, बीजेपी पार्टी बीजेपी सरकार के खिलाफ अगर कोई भी हिंदुस्तान के लोग खिलाफत करे तो तुरंत उन व्यक्ति को ये धब्बा लगाया जा रहे हैं कि वो खालिस्तानी है, पाकिस्तानी है या देशद्रोही है। मुझे तो एक सवाल जरूर करना चाहिए सरकार को कि जब ये सरकार की निगाहों में सब कुछ हो रहे थे, खासकर 26 जनवरी, आपको जरूर याद होंगे कि सारे हिंदुस्तान की सारे खुफिया तंत्र 26 जनवरी को सही ढंग से पालन करने के लिए सचेत रहते। खुफिया इंतजाम की पुख्ता उस दिन था या नहीं, ये सवाल जरूर उठेगा। आपको सुनने में जरूर हैरान होगा कि जब ये 26 जनवरी को पैरेड को दिल्ली की राजपथ में बड़े समारोह के साथ पालन करने की जिम्मेदारी दिल्ली पुलिस और खुफिया एजेंसियों को सौंपे गए थे, सबके निगाहों की सामने कैसे ट्रैक्टर रैली की एक छोटा सा हिस्सा सरकार से चर्चा के दौरान इजाजत मिलने के बाद जो रास्ता तय हुआ था उस रास्ता से भटकते हुए कैसे रेड फोर्ट तक पहुंच गए थे, ये गलती किसका है? और सिर्फ पहुंच गए ही नहीं थे, खुलेआम रेड फोर्ट पे चढ़कर अपना ध्वज फहरने की सारे हरकत की। और इसके साथ ही अपना ध्वज फहराने की सारे तस्वीर उन्होंने रेड फोर्ट में खड़ा होकर अपने फेसबुक पे लोड भी कर रहे थे। तो हमारा खुफिया तंत्र कहां थे? सो रहे थे। किसान इजाजत लेने के बाद ट्रैक्टर रैली निकाला। राहों से अगर भटक के वो रेड फोर्ट की तरफ जाएं तो इसको देखने का, रुकने का, संभालने का काम किसका था? दिल्ली पुलिस और खुफिया तंत्र की। सबसे ज्यादा जिस दिन दिल्ली पुलिस की कानून व्यवस्था सबसे ज्यादा चौकस रहते हैं, चारों तरफ चौक चौबंदी रहते हैं जिस दिन, क्योंकि 26 जनवरी कोई साधारण दिन तो नहीं है। तो उसी दिन कैसे घटना घटी? इससे कोई बड़ा घटना भी घट सकते थे। दोष किसका था? किसका था? कमजोरी किसका थी? ये इंटेलिजेंस फेलियर
सरकार की है और मुझे शक है कि ये सरकार जानबूझकर इस तरीके की हरकत करने की मदद किया, क्योंकि सरकार को इसमें लाभ मिला। सरकार आज खुलेआम कह रहे हैं, जो पहले चुप्पी साधे कह रहे थे, छोटे मोटे नेता कह रहे थे कि किसान सारे खालिस्तानी है, पाकिस्तानी है, अब सरकार खुद कह रहे हैं, क्योंकि इसका पृष्ठभूमि सरकार ने खुद बनाया। किसानों को जाने की छूट दी गई, हिंसा फैलने की छूट दी गई, अपना ध्वज फहराने की छूट दी गई और उसके बाद इल्जाम लगाने की बहुचार भी शुरू कर दिया गया। तो यह सरासर सरकार की निकम्मी और सरकार की नाकामी की एक जगजाहिर मिसाल है। हिंदी में अगर आप फिर से इसको बोल दिया। बड़े सही ढंग से शांतिपूर्ण और हम दोनों पक्ष आपस में विस्तृत रूप से चर्चा करने के दौरान ये नतीजा में पहुंच चुके हैं कि किसी हालत में हमें सीट शेयरिंग करते हुए एक तरफ बीजेपी, दूसरी तरफ तृणमूल, दोनों ताकत के खिलाफ हमें पुरजोर संघर्ष करना पड़ेगी। सीट शेयरिंग को मद्देनजर अब तक हम लोग 294 कुल मिलाकर जो सीटें हैं हिंदू बंगाल में, ये 294 सीटों के बीच 193 मतलब 193 सीट में हम लोग दोनों पार्टियों ने अपना सहमति जताते हुए फैसला कर लिए हैं। मतलब ज्यादा से ज्यादा हमें और 100 सीट में फैसला करना बाकी है। सिर्फ 2 दफे हमारा सीट शेयरिंग का मीटिंग हुई, उसके पहले आपस में क्या करेंगे या ना करेंगे इसका चर्चा जरूर हो रहे थे, लेकिन सीट शेयरिंग को मद्देनजर हम लोग 2 दफे जो सलाह मशवरा किए हैं, चर्चा किए हैं, उसका नतीजा 294 सीट के अंदर 193 मतलब बाकी रह गया 100 सीट से बाकी रह गया, हम लोग फैसला कर चुके हैं। तो मैं ये मानता हूं कि ये हमारे जो चुनावी गठबंधन हो रहे हैं, ये चुनावी गठबंधन की ये एक बड़ा फैसला हम लोग कर चुके हैं और इसके लिए आगे जो भी छोटे मोटे अड़चन रहेगी या अड़चन पैदा होने की संभावना है, वो भी इसी ढंग से सही सलामत हम निपटा लेंगे, फैसला कर लेंगे और उसके बाद हम सारे बंगाल में हमारा सारे ताकत झोंक देंगे सत्तारूढ़ पार्टी टीएमसी और सांप्रदायिक ताकत बीजेपी के खिलाफ जंग छेड़ने की। चलो 28 ফেব্রুয়ারি বিজেপির রথযাত্রা ভোটের আগে কি বলবেন? রথযাত্রা না, এটা সাম্প্রদায়িক যাত্রা হবে। এটা একটা ভয়ঙ্কর যাত্রা। বাংলার মুখ্যমন্ত্রীকে বলবে রথযাত্রা যেন পারমিশন না দেয়। মুখ্যমন্ত্রীর এই গ্রেটার বাংলা সম্পর্কে বিজেপির মুখ্যমন্ত্রীর ভিশন নিয়ে আমি খুব একটা পড়াশোনা করিনি, কারণ মুখ্যমন্ত্রীর ভিশন অনেক বড় বড় ভিশন মিশন হতে পারে। আমরা বাংলা নিয়ে যেটা বলতে চাই, ভোটের আগে বাংলার মানুষকে বিভ্রান্ত না করে আপনি গত 10 বছরে কি করেছেন, কোথায় আপনি ব্যর্থ হয়েছেন, কেন আপনি ব্যর্থ হয়েছেন, শ্বেতপত্র প্রকাশ করুন। আপনি শ্বেতপত্র প্রকাশ করে বলুন বাংলায় শিল্প কত গড়েছেন, শ্বেতপত্র প্রকাশ করে বলুন কত বেকারের চাকরি দিয়েছেন। আপনি শ্বেতপত্র প্রকাশ করে বাংলার মানুষকে জানান কেন আজকে বাংলা পিছিয়ে। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে
বাংলা ভারতবর্ষের মধ্যে আজ 29 নম্বর স্থানে দাঁড়িয়ে আছে। কেন? কেন বাংলায় 33% উপরে শিশু ম্যালনিউট্রিশনে ভোগে জানান আমাদের। কেন বাংলায় লক্ষ লক্ষ শ্রমিক পরিযায়ী হয়ে বাইরের রাজ্যে রোজগার করতে যায় জানান। কেন বাংলার মা বোনেরা আজ বেশ্যালয়ে গিয়ে রোজগার করতে বাধ্য হন বাংলার মুখ্যমন্ত্রী জানান। আপনার গ্রেটার বাংলা, গ্রেট বাংলা এসব বড় বড় ভাষণ না দিয়ে আপনি বাংলার মানুষকে কি রেশন দিয়েছেন জানান। শ্বেতপত্র প্রকাশ করে বলুন। খোলা বিতর্কে আসুন আপনি আমাদের সঙ্গে। চ্যালেঞ্জ করছি আপনাকে। বাংলার 12টা বাজিয়ে আজ মিঠি মিঠি বুলি বলে দুয়ারে দুয়ারে ধাপ্পা দিয়ে বাংলায় নির্বাচনে জেতার চেষ্টা বাংলার মুখ্যমন্ত্রী না করলে সেটাই উচিত হবে। বাংলার মুখ্যমন্ত্রীকে তাই বলবো, বিজেপির বিরুদ্ধে আপনি লড়বার ক্ষেত্রে কখনো সিরিয়াস ছিলেন না, আজও নেই। তাই বিজেপি আপনার আমলে এ বাংলায় ফুলে ফলে বিকশিত হয়। আপনি শুধু এই বাংলার মানুষকে ফুলের কথা বলেছেন, ফলের কথা বলেননি। কি পেল বাংলার মানুষ গত 10 বছর আপনার আমলে? বলুন, কোন বিভাগে কোন মানুষ কি পেয়েছে? শিক্ষক, ছাত্র, যুব কোথায় কি পেয়েছে বলুন। বলুন, শ্বেতপত্র প্রকাশ করে কত শিল্প স্থাপিত হয়েছে, কোথায়? কত বেকারের চাকরি হয়েছে, কোথায় চাই বেকার? কোন জেলায় কোন ব্লকে কত বেকারের চাকরি দিয়েছেন বলুন, হিম্মত থাকে। ধাপ্পা মেরে নির্বাচনে পার পাবার চেষ্টা করবেন না বাংলার মুখ্যমন্ত্রী। অদিতা, আব্বাসউদ্দিন সিদ্দিকীর সঙ্গে কি জোট করছে? জানি না, আমাদের কাছে এমন কোনো প্রস্তাব আসেনি, যদি আসে তখন জানাবো। যে বিধানসভায় আজকে তাপসরায় বলছেন বেহায়া, নির্লজ্জ। স্পিকারের উপস্থিতিতে বাম এবং কংগ্রেস বেহায়া, নির্লজ্জ। ওদেরকে দিদি শিখিয়েছে তাই বলছে। দিদির শিক্ষা নিয়েই তারা বলে। দিদি কত বড় শিক্ষিত পণ্ডিত আপনারা জানেন। তার ভাইরা তার শিক্ষা নিয়ে তো বড় হয়েছে। তাই বেহা লজ্জা বলাই তো উচিত। ভালো কথাই বলেছে। আমরা বেহায়া, আমরা লজ্জাহীন, কারণ মানুষের কথা বলি। মানুষের কথা বলতে গেলে বেহায়া হতে রাজি আছি। মানুষের জন্য প্রতিবাদ করতে গিয়ে লজ্জাহীন হতে রাজি আছি, 100 বার রাজি আছি। আমরা বেহায়ার মতন আমরা বাংলার মানুষের উন্নয়ন সাধনের জন্য প্রতিবাদ আন্দোলন করব, বিধানসভার মধ্যে, বিধানসভার বাইরে। কিন্তু দিদির মতন বিধানসভায় এসে দেশের সম্পদকে ধ্বংস করে বিপ্লবী সাজার, অগ্নিকন্যা সাজার আমরা চেষ্টা করব না। অদিতা, কোন কোন জেলায় এই 101টা যে বাকি ভাই অত বলতে পারবো না, জানিয়ে দেবো। জয় শ্রীরাম।